মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ আমাদের নেতৃত্ব সকলকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ জানাই আপনারা বসে আছেন কিছু কথা শোনার জন্য। তার আগে আমাদের বিষয়ে আমরা কেন এসেছি এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমিও আপনাদের মাদ্রাসায় একবার এসেছিলাম প্রায় 7-8 বছর আগে। স্পোর্টসে তার আগে একবার যাই হোক চেষ্টা করা হয়েছে, কখন এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো না আসা হওয়াটাই আমার কাছে বাঞ্ছনীয়। সাধারণত আমি আসতে পারি না, আসার চেষ্টাও করি না। সবাই জুনিয়র হেডমাস্টারদের কাজের চাপ আছে। কিছু কাজ যখন পড়ে যায় তখন আবার আসতে হয়। এটা হয়তো আপনারা প্রি ডিটারমাইন্ড হয়ে আছেন যে আমি কিছু বলতে এসেছি, কিছু নিতে এসেছি না। আজকের জন্য কিছু নিতে আসিনি, হয়তো 4 বছর বাদে কিছু রিটার্ন নেবো তার জন্য এসেছি। এরকম আমি ডাইরেক্ট এরকম সামান্য জিনিসের জন্য আসি না। বাজারে হয়তো অনেক কথা আছে, অল্পতে আমি সন্তুষ্ট হই না। 4-5 বছর বাদ কিছু প্রয়োজন হবে, আপনাদের প্রয়োজন হবে, সেই দিনে কিন্তু রিটার্ন দিতে হবে। এবার কী প্রয়োজন, কি কি বিষয়, সেটা আগার ইঙ্গিতে বুঝিয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিদ্যালয়ে অভ্যন্তরীণ বিষয়ে হেডমাস্টার, মাদ্রাসা পরিচালনা এবং পরিকাঠামো, ম্যানেজিং কমিটি, এই ব্যাপারে মানে সংগঠন থেকে তো আমি কোনো অনুমতি দিই না। আর ব্যক্তিগতভাবে আমি কখনোই মাথা ঘামাই না। আমাদের সংগঠন করলে দুটোই ছুটি হবে, না এসে সই হবে, আমি একজন হেডমাস্টারের সুযোগও দিই না। আর আমি এরকম পার্সোনালিটি আর আমার কেরিয়ারে এরকম নেই। প্রথম কথা, আপনি সংগঠন করবেন, ভালোবেসে করবেন, প্রয়োজনে করবেন, কিন্তু তার জন্য হেডমাস্টারের সঙ্গে আপনার আভ্যন্তরীণ বিষয়ে কোনো বিষয়ে আমি ব্যক্তিগত সহমত করি। ক্লিয়ার হয়ে গেল এখানে। যদিও অনেকের ডিগ্রি শুনলাম, মানে ভালো ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা, যেগুলো আমার ব্যক্তিগত জীবনে পড়ার সুযোগ হয়নি। অনেকে আইআইটি থেকে পড়েছেন, আরও অনেক ডিগ্রি দেখলাম। যাই হোক, ভালো ইনস্টিটিউশনে পড়লে আপনাদের অনেক ভালো ভালো কালচার আছে। তো এই মাদ্রাসাকে সেইভাবে প্রান্তিক পিছিয়ে পড়া মাদ্রাসা, বিভিন্ন বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে এসেছেন অনেকেই, মূলত মেদিনীপুর থেকে। আমারও বাড়ি দক্ষিণবঙ্গে। যতক্ষণ যেখানে থাকবেন, যেই পর্যায়ে থাকবেন, হয়তো ভবিষ্যতে কেউ এখান থেকে বিডিও হয়ে যেতে পারেন, কলেজে প্রফেসর হতে পারেন, আরও উন্নত পদে চলে যেতে পারেন। কিন্তু সবারই কর্মজীবনে দেখা যায় যে কেউ না কেউ কোনো সময় একটা ছোট কাজ করতেন, কিন্তু সেই ছোট কাজটাকে বড় অবস্থায় আমরা দেখানো হয় যে ছোট থেকে এত বড় হয়েছে। আর ছোট জায়গায় আপনার যদি বড় কাজের নিদর্শন থাকে, আপনি একদিন বড় হবেন। কয়েকটা কথা, আপনি যেহেতু নতুন, আপনাদের চাই একটু বয়সে বড়, এবং এই কথাগুলো প্রাসঙ্গিকতা অন্য দৃষ্টিভঙ্গিতে আছে। আমি 2-3টে মাদ্রাসা ঘুরেছি বা অন্য মাদ্রাসা আমি কথাগুলো বলিনি। মাদ্রাসার মধ্যে চলবে আপনাদের চিন্তা ভাবনা। একজন শিক্ষকের জায়গায় নিয়ে আসবেন। ক্লিয়ার? আমরা অনেক সময় আমার বার্তা এবং আমার চিন্তা ভাবনা ভুল জায়গায় পৌঁছে। যখন আমি এগুলো ফেসবুকে দেখি আমার খারাপ লাগে, সবাইকে তো বোঝানোর সময় হয় না। এরপরে যে আলোচনা, যথেষ্ট আপনারা শিক্ষা দীক্ষা এবং চিন্তা ভাবনা, নতুন প্রজন্ম ওয়েলকাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা যেই সময় মাদ্রাসা বা স্কুলে চাকরি পেয়েছেন, সেই সময়টা একটা ক্ষয়িষ্ণু সময়, যে সময়টা হারিয়ে যাওয়ার সময়, যেই সময় মানে আজকের দিনে ছোটোবেলায় আমরা যেমন লণ্ঠন দেখতাম, 2 পয়সা 4 পয়সা তাল পাতা করতো, বসতাম, ইলেকট্রিক থাকতো না, হাত পাকাতে করতো, এগুলো আজকের দিনে ঐতিহ্য। তো বিদ্যালয়গুলো একদিন ঐতিহ্যতে পরিণত হবে। শিক্ষক সঙ্গে ছাত্রের যে ক্লাসরুমে পঠন পাঠন হয়, এইটা একদিন সবার কাছে আশ্চর্য হয়ে যায়। তো আমার বাড়ি বর্ধমানে হলো, আমার বাবা বর্ধমানে মানে প্রায় হেঁটে যাতায়াত করতেন। আমি বাবার মুখে শুনে আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে হেঁটে প্রায় 20 কিলোমিটার হেঁটে যাতায়াত করতো তখনকার দিনে। আজ 2 মিটারে হেঁটে যেতে চাইছে না মানুষ। তো এটা কেন তৈরি হলো? তবে অবশ্য যুগ পরিবর্তনের সঙ্গে সব কিছুকে মেনে নেওয়া উচিত, এটাই বায়োলজি অ্যাডাপ্টেশন বলে। কিন্তু কোন পরিবর্তনটা পজিটিভ, অনুকূল, ফেভারেল, আর কোনটা নেগেটিভ, সেটাও আপনাকে মূল্যায়ন করতে হবে। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, একটা ভাঙা হচ্ছে, নদীর এপার ভাঙছে, ওপার করছে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা, শিক্ষা অভাব হচ্ছে না। মানুষ আগের চেয়ে কি জ্ঞান বিজ্ঞান সংস্কৃতিতে কম হচ্ছে? না, মানুষ চন্দ্রে যেতে পারছে, গ্রহেতে মঙ্গল গ্রহে যাবে, কোথায় সূর্য যাওয়ার পরিকল্পনা নিচ্ছে, আধুনিক জীবন আসছে। কিন্তু সত্যি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা, এই যে আজকের দিনে ক্লাস হচ্ছে, আজকে আমার সকালবেলা স্কুল হয়,
তো এই ক্লাসে নষ্ট করে এই কথাগুলো, এগুলো কিন্তু খুব খারাপ জায়গা, মানে এটা উচিত নয়, এটা অনুচিত। আমি এটা নিজে প্রধান শিক্ষক হয়ে এই কথা বলছি। কিন্তু কোনো সময় আমার মনে হয়েছে, জাগরণ হয়েছে যে শিক্ষকদের ভূমিকাটা কি। শুধু ক্লাসরুমে শিক্ষা, উনি বলেছেন আমার কথা যে সামাজিক অনেক কাজে আমাকে যেতে হয়, যখন আমার বিবেক চেতনাকে জাগ্রত করে তখনই আসতে হয়। শিক্ষকদের ক্লাসরুমে শিক্ষা দান করি শেষ, তাহলে তো রাস্তাঘাটে ক্লাসেই শুধু স্কুলে শিক্ষক পরিচয় হতো, ট্রেনে বাসে রাস্তাঘাটে মাঠে থাকতো, তার নাম ধরে ডাকা উচিত ছিল, তাই না? যেমন কেউ মৃত ব্যক্তি যায় তখন তাকে বলা হয় মৃত ব্যক্তি বা লাশ ইত্যাদি। তার মানে তার তখনকার দিনে শিক্ষকদের জীবনযাত্রা এবং তারা সমাজের সঙ্গে একটা ওতপ্রোতভাবে নিবিড় সম্পর্কের মধ্যে ছিল, যারা তার একটা অবদান ছিল। একটা সামাজিক কাজে ফর্ম ফিল আপ করতে গেলে তখনকার দিনে শিক্ষকরা এগিয়ে যেত। আজকের দিনে শিক্ষকরা মনোপলিতে এসে গেছে, মনোপলি থেকে এসে তার ফ্যামিলি থেকে সরে 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 আরো শহর থেকে, গ্রাম থেকে শহর এসে গেছে। এগুলো একটা সামাজিক পটভূমি। আমি এইসব কথা বলতে আসিনি। মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানও থাকবে না, শিক্ষা ব্যবস্থাও থাকবে না, আর শিক্ষকও থাকবে না। কিন্তু হ্যাঁ, শিক্ষা থাকবে। চক ডাস্টার উঠে গেছে, ডিজিটাল মার্কার বোর্ড এসেছে, আরও কিছু এআই বোর্ড আসবে, কিন্তু সবটাই পরিবর্তনশীল। কি আজকের দিনে দেখুন প্রাইভেট স্কুলে রমরমা চলছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, এবং আপনার চেয়ে স্বল্প বেতনে আপনার শিশুর ভবিষ্যৎকে তার হাতে সঁপে দিচ্ছেন। ভেবেও তো কোনো দেখেননি তার যোগ্যতা কি, কিন্তু আপনি মনে হয় যে 9,000 টাকার মাইনে ছাত্রর কাছে, শিক্ষকের কাছে আপনার শিশুর ভবিষ্যৎটা ঠিক হবে, অথচ আপনি 90,000 টাকা মাইনে আমিরাবাদ হাই মাদ্রাসায় বা আমিরাবাদ হাই স্কুলে পড়াতে আপনি 2-5 বার ভাবছেন। কেন এটা তৈরি হলো? তৈরি হওয়ার পেছনে দুটো মূলত কারণ আছে। মূলত কারণ হচ্ছে পলিসি মেকার। এই যে প্রথম কথা বললাম, স্কুলে ইন্টারনাল পলিসির ওপরে ফোরাম কখনই কাউকে কম্প্রোমাইজ করবে না। ক্লিয়ার? মতদর্শ থেকে উনি ভিন্ন হতে পারে, আমি ভিন্ন হতে পারি, কিন্তু স্কুলের মতো ন্যায় পরায়ণে চলবে। সেখানে কেউ ফোরাম করে বলে কেউ করে না, এটা কোনো ম্যাটার করে না। তাহলে পলিসি হচ্ছে গভর্নমেন্ট একটা পলিসি প্রয়োগ করছে, সেই পলিসিটা দীর্ঘদিন ধরে চলতে একটা সময় দেখা যাচ্ছে যে স্কুলগুলো তুলে দেওয়ার জন্য বাংলায় কথায় বলা হয় ষড়যন্ত্র, যেটা মুর্শিদাবাদের মাটিতে ষড়যন্ত্র শব্দটা একটা বড় অংশ পরিচিত। এই যে শিক্ষা ব্যবস্থাগুলোকে তোলার একটা পরিচালনা, আমরা সেই সময়কালের মধ্যে রয়েছি। পরিবর্তনটা আমরা দেখছি, যে পরিবর্তনগামী যারা, তারা উপলব্ধি করে একটা মাইক্রো ইভলিউশনের মতো হচ্ছে, যে ইভলিউশনটা এত ধীরে হচ্ছে যেটাকে আমরা উপলব্ধি করতে পারছি না। এর কুফলটা আমরা লক্ষ্য করছি। কুফলটা কি? প্রাইভেটাইজেশন হচ্ছে। ঠিক আছে, আমার হাতে পয়সা আছে, আমি আমার ছেলেকে মিশনে পড়াবো, হ্যাঁ, ডট মিশনে পড়ি আমার ছেলেকে যোগ্য করবো, ইত্যাদি হয়ে যাবে। কিন্তু সে ভবিষ্যতে কোথায় কর্ম পাবে? এই যে আপনাদের যদি কেরিয়ারগুলো দেখা যায়, এসব গুয়াহাটি সব থেকে যেখানে পড়েছেন 10 বছর ধরে কি 4 বছর ধরে হাই ট্রাইছেন, আপনার এখানে থাকার মানসিকতা নাই, কিন্তু একটা বিকল্প ওয়ে খুঁজেছেন, যার 6 মাসের জন্য একটা কাজ পাবো। এটা কেন তৈরি হয়েছে? দেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছে, পুঁজিবাদীর হাতে অর্থনীতি ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষাটাও ভবিষ্যতে লক্ষ্য রাখা হয়েছে যে এমন কিছু মানুষের হাতে শিক্ষা থাকবে, তারাই শিক্ষিত হবে। আমাদের কাছে যেটা শিক্ষিত থাকবে এটা তথাকথিত শিক্ষিত হলো, কাগজ কলমে শিক্ষিত, বাস্তবে তার কোনো ইমপ্লিমেন্টেশন, যখন কোনো কম্পিটিশন হবে, এরা আনসাকসেসফুল হবে। এখন ঘটনাটা হচ্ছে যে এটা হওয়ার ফলে আমরা কি ক্ষতি হয়েছি, ক্লাস নষ্ট করে আপনি আমাদের কি বলতে চেয়েছেন? মেন পয়েন্টে আসে। মেন পয়েন্ট হচ্ছে যে আমরা সম্প্রতি এই সদ্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আপনারা হয়তো প্রত্যাশিত আছে বেতনের পাওয়ার প্রত্যাশিত, বেতন আজ না হয় কাল পাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এরিয়া আপনি পাবেন। এটা কি সমস্যা? না, এটা সমস্যা নেই। আপনার শুধু এই যে লক্ষ্যটাকে উপলক্ষ, বুধবারের পরে বৃহস্পতিবারটাকে যদি ভাবেন, বুধবারের পরে মঙ্গলবার হয়, ভালো করে বুঝেন, বুধবারের পরে বৃহস্পতিবার, আমি কি বলছি বুধবারের পরে মঙ্গলবার হয়, মঙ্গল না হলে বুধ হতো না। ক্লিয়ার? অর্থাৎ যে জায়গা সিস্টেমটা চলছে, এই যে আমাদেরকে বলছে 2025 সালে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে টেট দিতে হবে। এই টেটের আপনাদের একটা গেরো কেটে যাওয়ার পর আবার একটা গেরো, এই টেট কার আছে সার্টিফিকেট নাই তাকে নিয়ে খুঁজে বেড়াও, সে কাগজ খুঁজে বেড়াবে গরু খোঁজার মতো, এসআইয়ের মতো। যে আছে সে হয়তো নিশ্চিন্ত হয়ে গেল, শফিকুল বললো আমার আছে, হ্যাঁ জিয়াউল তুমি বুঝে নাও। এই যে সেলফিশ মাইন্ড তৈরি হয়েছে, যে ব্যাক টু সার্ভিস এখানে এসে, ওই যে আমার জঙ্গিপুর থেকে ভাই এসেছে, তো ব্যাক টু আমার মাদ্রাসাও গিয়েছিলেন, তো এই যে ব্যাক সার্ভিস বা ইত্যাদি, আসলে তো মানুষের শিক্ষকের যে রোলটা ছিল, সেই রোল শিক্ষক চলে যে একদম, মানে শিশু যে ভাবতে পারে না, শিশুকে আকাশের দিকে তাকালে বলা হয় যে বিশাল বড়, বিশাল জিনিস দেখালে যে পৃথিবী কি জিনিস তাকে আকাশ দেখাতে হয় আর সমুদ্র দেখাতে হয়, বিশালের ডেফিনেশন পড়াতে গেলে।
এই যে ভাবনাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনাকে টেট দিতে হবে। হয়তো আপনি বলছেন যে টেট দেবো দাদা, আমি পাস করে দেবো, আপনি কেন বলতে এসেছেন? হ্যাঁ, আমার সমস্যা আমি বুঝে নেবো। যে ফেল করবে সে হয়তো অসচেতন। যারা বয়স্ক টিচার কি বলেছে, 2030-এ 1 সেপ্টেম্বরের মধ্যে যারা রিটায়ারমেন্ট করবেন তারা এই আওতার বাইরে। 142 কনস্টিটিউশনে পাওয়ার প্রয়োগ করে বিচার বিভাগের কথা বলেছে, বাকি সবাইকে টেট দিতে হবে। এই রাজ্য সরকার নিচ্ছে কি নিচ্ছে না এটা কোনো ম্যাটার নয়, একে কার্যকারী কবে করবে? 2027-এ 1 সেপ্টেম্বর, 2 বছরের মধ্যে নিতে হবে। এখন ধরে নিন আমার কাছে টেট আছে, আমার এসে চিন্তা কথা না। আমার প্রশ্নটা ঠিক আগের পার্টটা, যে টেট দিতে হচ্ছে কেন, সুপ্রিম কোর্ট এই কথাটা কেন কার্যকারী করলো? 2010 সালের রায়কে 2025 সালে এসে কার্যকারী করতে হলো কেন? 25 সালের পর থেকে তো আপডেট করা উচিত ছিল। যেই দিন থেকে চাকরি অ্যাপ্রুভাল আছে সেদিন থেকে কি বেতন হয়? বেতনটা কিন্তু পেছন দিক থেকে জয় নিয়ে, ঠিক এরাও ঠিক এই কাজটা করেছে। যেই দিনে রায় হয়েছে তা নয়, যেই দিনে আইন তৈরি হয়েছে সেই দিন থেকে ইফেক্টিভ করেছে। মাঝখানে যে সরকার এতগুলো নিয়োগ করে দিয়েছে বিভিন্ন রাজ্যে, এইটার দায়বদ্ধতা কে নেবেন? সরকার নেবেন। সরকার আয় যায়, সরকার আসে, সরকার পরিবর্তন হয়। এটাকে যদি মূল্যায়ন করা হয়, দুটো অংশ উত্তর বেরিয়ে আসে। যেহেতু আপনারা শিক্ষিত এবং রিসার্চ করেছেন,